দীর্ঘদিন কোণঠাসা রাজনীতির মাঠে প্রায় নিষ্ক্রিয় থেকেও বিএনপির মনোনয়ন পেয়েছেন অনেক নেতা, আজও বিভিন্ন স্থানে বিক্ষোভ। এখনো কোনো জোট গঠনের সিদ্ধান্ত নেয়নি জামায়াত। জুলাই সনদের সঙ্গে কোনো দলের মিল পেলে নির্বাচনে ঐক্যের কথা ভাববে এনসিপি। জামিনে মুক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে চতুর্থ দিনের মতো অবস্থান, আন্দোলনে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা। বিএনপির আসনগুলোতে প্রার্থী ঘোষণার পর কিছু কিছু এলাকায় মনোনয়ন বঞ্চিত তাদের সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এর জেরে চাঁদপুরের ফরিদগঞ্জ ও মুন্সিগঞ্জের শ্রীনগরে বিক্ষোভ করেছেন বঞ্চিতদের সমর্থকরা। চাঁদপুর 4 আসনে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা না করায় বিক্ষোভ করেছে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের একাংশ। সকাল থেকে অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এদিকে দুপুরে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনা দাবিতে মুন্সিগঞ্জের শ্রীনগরে বিক্ষোভ করে একাংশের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, মনোনয়নে মুন্সিগঞ্জ 1 আসনে শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মমিন আলীকে বঞ্চিত করা হয়েছে। দর্শক, এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক। আতিক, জানাবেন সড়ক অবরোধ করে বিক্ষোভের কারণে চলাচলে কি প্রভাব পড়ছে? আপনি প্রথমে যেটি জানতে চেয়েছেন আমি সেটি দিয়ে শুরু করতে চাই। মূলত যে সড়ক অবরোধ করে যে যাত্রী ভোগান্তি হওয়ার কথা ছিল, মূলত এই অবরোধের কারণে, বিক্ষোভকারীদের এই আন্দোলনের কারণে কিন্তু সেই ধরনের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশেষ করে যারা আন্দোলন করছেন তারা কিন্তু রাস্তার একটি পাশে কিন্তু গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন, এতে কিন্তু ভোগান্তি কিছুটা কমেছে। তবে তারা সকাল 11টা থেকেই কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। আমি যদি একটু বলি আপনাকে, যে চাঁদপুরের 4 আসন ফরিদগঞ্জ উপজেলার যিনি উপজেলা বিএনপির আহ্বায়ক রয়েছেন, তাকে মনোনয়ন না দেওয়ায় কিন্তু এই নেতাকর্মীরা এই বিক্ষোভ করছেন। এবং সড়কে কিন্তু আমরা দেখেছি সকালে টায়ার এবং যে ব্লকের সৃষ্টি করে কিন্তু তারা এই বিক্ষোভ শুরু করেন। পরবর্তীতে ধীরে ধীরে কিন্তু তারা ব্লকের কিছুটা ছেড়েছেন, এখন যান চলাচল কিছুটা চলছে। পরবর্তীতে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা চেষ্টা করেছেন যে এই যান চলাচল স্বাভাবিক করার জন্য। কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সাথে কথা বলেছেন এবং তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন যে আইন শৃঙ্খলা সড়কটি অবমুক্ত করার জন্য। কিন্তু সেক্ষেত্রে এখনো আন্দোলনকারীরা কিন্তু সড়কে অবস্থান করছেন এবং তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমি কথা বলেছিলাম যে ফরিদগঞ্জ উপজেলার যারা নেতৃত্ব রয়েছেন, বিএনপি নেতৃত্ব, তাদের সাথে যারা এই আন্দোলন করছেন তাদের সাথে তারা কিন্তু একটি বিষয় জানিয়েছেন যে গত 17 বছর উপজেলা বিএনপির যিনি আহ্বায়ক এম এ হান্নান, তিনি তাদেরকে দেখে শুনে রেখেছেন এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে তাদের পাশে ছিলেন। সেই প্রেক্ষাপটেই কিন্তু তারা এম এ হান্নানকে তাদের মনোনয়নের প্রত্যাশী হিসেবে তারা ভেবেছিলেন। কিন্তু পরবর্তীতে এই আসন থেকে বিএনপি কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক হারুনুর রশিদকে মনোনয়ন দেওয়া হলে কিন্তু উত্তাল হয়ে ওঠে এই ফরিদগঞ্জ এবং সোমবার রাত থেকে এখন পর্যন্ত কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সাথী। অসংখ্য ধন্যবাদ আপনাকে। গণতন্ত্রকে প্রতিহত করার ষড়যন্ত্র দেশের মানুষ রুখে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, যারা গণতন্ত্রকে প্রলম্বিত করতে চায় তারা বোকার স্বর্গে বাস করছে। দুপুরে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রমিকদের আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিভাজন সৃষ্টি করে যারা মনে করছেন যে আগামীতে লাভবান হওয়া যাবে অথবা গণতন্ত্রে যাওয়ার পথকে আরো দীর্ঘস্থায়ী করা যাবে, তারা বোকার স্বর্গে বাস করছে। 15 নভেম্বরের মধ্যে 300 প্রার্থীর তালিকা প্রকাশ করবে জাতীয় নাগরিক পার্টি। এখন পর্যন্ত এককভাবে নির্বাচনে যাবার প্রস্তুতি নেওয়া হলেও জুলাই সনদে কোনো দলের সাথে মিল হলে ঐক্যের বিষয়টি ভাবা হবে, এমনটাই জানিয়েছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন। তবে গণতন্ত্র প্রতিষ্ঠায় যারা অগ্রণী ভূমিকা পালন করেছে তাদের প্রতি সম্মান জানিয়ে কয়েকটি আসনে প্রার্থী না দেওয়ার কথাও জানান। তিনি আরো বলেন, গণ অভ্যুত্থানে অংশ নেওয়া আহত যোদ্ধাদের নিরাপত্তার ঝুঁকি রয়েছে। নির্বাচনী ডামাডোলে তাদের নিরাপত্তার বিষয়টি যেন উপেক্ষিত না হয় সে বিষয়ে খেয়াল রাখার আহ্বান জানান। নির্বাচনের ডামাডোলে যাতে আমাদের এই আহত ভাইদের কথা, আমাদের এই শহীদ পরিবারদের কথা ভুলে না যাই,
না হলে আমাদের এই গাজী সালাউদ্দিন ভাইয়ের মতো এরকম অনেকেই কিন্তু মৃত্যুবরণ করতে থাকবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কর্মীদের যারা জামিনে মুক্ত তারা অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে একথা বলেন তিনি। জানান, জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। দুষ্কৃতকারীরা যাতে কোনো সমস্যা না করতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মুক্তি পাওয়ার পর যদি সে কোনো ধরনের কোনো অপকর্ম করে তার সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসা হবে। জনগণ যেসব নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় অনেকেই চেষ্টা করলেও কিন্তু কিছু করতে পারবে না। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগে দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সাবেক প্রধানমন্ত্রীকে সাজা দেওয়া হয়েছিল। রায়ে এমন পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, মামলাটির বিষয়বস্তু গঠনকারী কার্যধারাগুলো উদ্দেশ্যমূলকভাবে গঠন করা তা আইনের স্পষ্ট অপব্যবহার বলে প্রতীয়মান হয়েছে, যা দুরভিসন্ধিমূলক মামলার সমতুল্য। আরও বলা হয়েছে, এই রায় অন্যান্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে যারা এ মামলায় আপিল করেননি। চলতি বছরের 15 জানুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের 5 সদস্যের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতিক্রমে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানকে খালাস দিয়ে রায় দেয়। কক্সবাজারে চকরিয়া বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। সকাল 10টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে চকরিয়া উপজেলার হাঁসের দিঘি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 4 জন নারী ও 1 জন পুরুষ। বুধবার সকাল 10টায় কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী সেনা ক্যাম্প এলাকায় চট্টগ্রামমুখী মার্শা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। দুর্ঘটনার শিকার সবাইকে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর মধ্যে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে 3 জন ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2 জন মারা যান। দুর্ঘটনায় গাড়ি দুটি দুমড়ে মুচড়ে যায়। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। আমার ওই যে বাগরিটা আর আমার নাতি বউটা, এখানে আমার আর 3 জন আছে। এরকম বেপরোয়া গাড়ি যে চলাচল আমাদের রোডে, এটা যদি চলে না হয় তাহলে এরকম দুর্ঘটনা করতে থাকবে। ধারণা করা হচ্ছে তারা পর্যটক কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এদিকে একই দিন দুপুর পর্যন্ত ঢাকার আশুলিয়া, টাঙ্গাইল ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 4 জনের। অর্ঘমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 97, বাগেরহাট 3-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা বা সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজেকে দেখতে চান। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। একটা তথ্য দিয়ে শুরু করতে চাই। আপনি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়ার সঙ্গে আপনি একসাথে জেল খেটেছেন। সেই দাবি থেকে কি আসলে আপনি প্রার্থিতা চাচ্ছেন বা অন্য কোনো বিষয়, বা আপনার জনসম্পৃক্ততা আছে কেমন? প্রথমে ধন্যবাদ জানাই ডিবিসি নিউজকে যে এই ধরনের একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। সারা দেশব্যাপী তারা করছে, এজন্য দর্শক, শ্রোতা এবং এখানে আমাদের এলাকার যেসব ভোটার এবং সম্মানিত নেতৃবৃন্দ আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আপনি যে প্রশ্ন করেছেন বিষয়টা ওই রকমের না। আমি মূলত ছাত্র জীবন থেকেই এলাকায় ছিলাম এবং আমরা যখন এখানে, আমার বন্ধু আছে সর্দার জাহিদ, এখানে আছে থানা বিএনপির সভাপতি এবং আছেন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম এবং এই যে জাহাঙ্গীর সহ আমাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমরা ছোটবেলা থেকেই, কারণ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি বিএনপি সৃষ্টি করেছেন, তিনি এইখান থেকে মাত্র 200 গজ দূরে উনি এসেছিলেন এবং সেই ছোটবেলায় তখন আমরা 3 বা 4-এ পড়ি, সেই থেকে কি আমরা জিয়াউর রহমানের ভক্ত। এই এলাকা বিএনপি অধ্যুষিত এলাকা, সে থেকেই আমরা বিএনপির সাথে সম্পৃক্ত এবং আমি কলেজ জীবন পর্যন্ত এলাকাতেই ছিলাম। 96 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতা দখল করার পরে মূলত আমরা
আওয়ামী লীগের অত্যাচারে এই এলাকা ত্যাগ করেছি এবং ঢাকায় গিয়ে আমি কিন্তু বসে থাকিনি। এখানে যেমন রাজনীতি করেছি, ঢাকাতেও আমি রাজনীতি করেছি। ঢাকায় আমি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক ছিলাম, রিজভী ভাই মিলন ভাইয়ের কমিটিতে। এরপরে আমি ঢাকা মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক ছিলাম, যেখানে আমাদের এই কমিটির সভাপতি ছিল বীর মুক্তিযোদ্ধা। যে এলাকা যেহেতু আপনি সমগ্র প্রার্থী বা প্রার্থীতা দাবি করছেন, সেক্ষেত্রে জনগণের জন্য সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন কিনা? সে কথাই আমি বলছিলাম যে সাদেক হোসেন খোকার সাথে আমি যখন সহকারী একান্ত সচিব হিসাবে কাজ করেছি, প্রতিনিয়ত আমি এলাকার সাথে যোগাযোগ রেখেছি। মাসে একবার, দুইবার, তিনবারও আমি এলাকায় এসেছি। এই থেকে এখন পর্যন্ত আমি বিগত 7 বছর, আপনারা জানেন জিয়া চ্যারিটেবল মামলার মিথ্যা মামলায় আমি জেলে ছিলাম 7 বছর। আমি 7 বছরে আমি সরকারিভাবে 10 মিনিট ফোন করার টাইম ছিল, আমি 7 মিনিট 8 মিনিট পরিবারের সাথে কথা না বলে আমি এলাকার নেতাকর্মীদের সাথে কথা বলেছি। বাগেরহাট শুধু আমাদের এলাকার না, বাগেরহাট জেলার বিভিন্ন জায়গায় যার নাম্বার পেয়েছি তার সাথে কথা বলেছি, যোগাযোগ রেখেছি। এবং যেদিন জেল থেকে হাসিনা পতনের পরে বেরিয়েছি, আবার এলাকায় এসেই কাজ শুরু করছি। তার মানে আমি এখানে নবাগতও নয়, আমি পুরানো থেকেই কাজ করছি। আমার এলাকার আমি একজন সাধারণ মানুষ, সাধারণভাবেই চলাফেরা, হুন্ডা গুন্ডার রাজনীতি আমি করি না। আমি যেখানে দুর্নীতি, অনিয়ম, অবিচার সেখানেই আমি আছি এবং ছোটবেলা থেকেই আছি, এখন পর্যন্ত আছি। আপনি কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে চান সাধারণ মানুষের কাছে এই আসনটির জন্য? প্রতিশ্রুতি শোনেন, প্রতিশ্রুতির রাজনীতি আসলে একটা ভাওতাবাজি, এটা আমার মনে হয়। কারণ মানুষ আসলে প্রতিশ্রুতি দেয়, সেগুলো পালন করে না। আমি রাষ্ট্রীয় যেসব সমস্যা আছে সেগুলো চিহ্নিত আছে। আমি চেষ্টা করব জনগণের সেবক হিসেবে কাজ করার জন্য, দানব হিসেবে নয়। আমি সবসময় জনগণের পাশে থাকব, 24 ঘন্টাই পাশে থাকব এবং আমি এখন পর্যন্ত তাই আছি। সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা কি ধানের শীষকে বেছে নেবে এই আসন থেকে? সনাতন ধর্মের যেসব এলাকা, আমাদের এলাকা অনেক এলাকা আছে সনাতন ধর্মের লোক, আমরা বিশ্বাস করি 5 তারিখের পরে, এই যে আমার বন্ধু, আমি জেলে ছিলাম, কিন্তু আমরা কচুয়া উপজেলা সহ সারা বাগেরহাট জেলায় কিন্তু সনাতন ধর্মের পাশে আমাদের লোক দাঁড়িয়েছে। এখানে একটা বিরাট বাজার, বাগেরহাট জেলার সর্ববৃহৎ বাজার। আপনি একটা দোকান 5 তারিখের পরে বন্ধ হয় না। এখানে বেশিরভাগ হিন্দুদের দোকান আছে। একটা দোকান 1 মিনিটের জন্য কেউ বন্ধ করতে পারে নাই, কারণ আমরা ঢাল হিসেবে তাদের সামনে দাঁড়িয়েছি। আমরা বিশ্বাস করি যে বিএনপির পক্ষেই তারা ভোট দিবে। সেক্ষেত্রে জামাত রয়েছে, অন্যান্য রাজনৈতিক দল রয়েছে, এবার প্রত্যেকেই লড়বে। কতটা আসলে চ্যালেঞ্জ হতে পারে এবার নির্বাচন? জামাতের রাজনীতি করে, আমরা আমাদের রাজনীতি করি। আমরা বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের গঠন করা দলের রাজনীতি করি। অতএব কার সাথে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা আমাদের নাই। আমাদের রাজনীতি দিয়ে আমরা তাদেরকে আমাদের দলে টেনে নিব এবং ইনশাল্লাহ আমরা ইতিমধ্যে করতে সক্ষম হয়েছি। আপনাকে যদি না দেওয়া হয়, অন্য কাউকে দেওয়া হলো আপনার এই আসন থেকে, সেক্ষেত্রে মেনে নেবেন কিনা? আপনি জানেন আমি দলের জন্য সব কিছু ত্যাগ স্বীকার করে আমি জেলে গিয়েছিলাম। আমার শিশু সন্তান 9 মাসের মেয়েকে রেখে আমি জেলে গিয়েছি। তখন আমি কিন্তু দলের জন্য গিয়েছি, আমার নেত্রীর জন্য গিয়েছি। এই বাংলাদেশের অনেক মানুষ না জানলেও আমি যেটা জানি, আমি কাছে থেকে দেখেছি, আমি তার কান্না দেখেছি, আমি সাথেও দেখেছি। অতএব এখানে আমাদের না পাইলে আমি বিরোধিতা করব সেটা নয়। আমি ইতিমধ্যে বাগেরহাট জেলা সর্বত্র আমি যেখানে বক্তব্য দিয়েছি, আমি শুধু বক্তব্য দিয়েছি। আপনারা দলের লোক হন, বিএনপির লোক হন, কোনো ব্যক্তির লোক হবেন না। অতএব বিএনপি যাকে নমিশন দেবে, আমরা সবাই, শুধু আমি না, এই সব লোকই আমি বিশ্বাস করব যারা বিএনপি করে অবশ্যই তারা দলের পক্ষে থাকবে এবং দলের প্রার্থীর পক্ষে কাজ করবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে সংবাদে বিকাল 5টায় থাকছে খুলনা 1 আসন, সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থী যারা আছেন তাদের চিন্তাভাবনা নিয়ে। সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে 4র্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। বুধবার সকাল থেকে কর্মসূচি পালন করছেন তারা। দাবি আদায়ে প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। তারা জানান, দীর্ঘদিন আগে স্বীকৃতি পেলেও তাদের প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হয়নি। ফলে শিক্ষক কর্মচারীরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থেকে মানবেতর জীবনযাপন করছেন। এর আগে মঙ্গলবার যমুনা অভিমুখে শিক্ষকরা পদযাত্রা বের করলে তা আটকে দেয় পুলিশ। আমাদের অটিস্টিক এবং প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিওর দাবিতে কিন্তু এখনো পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমাদের কোনো সদুত্তর দেয়নি। এক দফা দাবিতে পরিণত হয়েছে, সেটা হচ্ছে স্বীকৃতি এবং এমপিও চাই। যদি আমাদের দাবিটা মেনে না নেয়, আমরা সচিবালয় সহ এবং যমুনা অভিমুখে আমরা যাত্রা করব। আজকের ভিতরে একটা ফয়সালা না দেয়, এর পরের থেকে আমরা লাগাতার আন্দোলনের এমপিও আমরণ অনশনের
শান্তি। ক্লিক ফ্যানের অ্যারোডাইনামিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড ও ডাবল শিল্ডেড বল বেয়ারিং নিঃশব্দে বাতাস ছড়ায় পুরো ঘর জুড়ে। ক্লিক ফ্যান। দীর্ঘ 16 মাস বেতন পাচ্ছেন না 662 জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার। বেতনের দাবিতে বিক্ষোভে নেমেছেন তারা। 4 নভেম্বর থেকে মহাখালী কমিউনিটি ক্লিনিকে ট্রাস্ট কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা। তারা জানান 2024 সালের 15 ডিসেম্বর CHCP পদটি রাজস্ব খাতে নেওয়া হয়। 2011, 15 ও 18 সালে নিয়োগপ্রাপ্তদের রাজস্ব খাতে স্থায়ী করা হলেও 2023 সালে নিয়োগপ্রাপ্ত 662 জনকে 2024 সালের ডিসেম্বরের পর থেকে বেতন বঞ্চিত করে রাখা হয়েছে। EFL চ্যাম্পিয়নশিপে অবশেষে মাঠে নেমেছিলেন হামজা চৌধুরী। টানা 2 ম্যাচ পর মাত্র 13 মিনিটের জন্য ছিলেন মাঠে, তবে হামজা ফিরলেও জয়ের দেখা পায়নি লেস্টার সিটি। 1-1 গোলে ড্র করেছে মিডলসব্রো এর বিপক্ষে। কিং পাওয়ার স্টেডিয়ামে শুরু থেকে দাপুটে লেস্টার। প্রতিপক্ষ রক্ষণের পরীক্ষা নিতে থাকে স্বাগতিক ফরওয়ার্ডরা। প্রথমার্ধে ইনজুরি টাইমে সফল স্পট কিকে লেস্টারকে এগিয়ে নেন জর্ডান। দ্বিতীয়ার্ধেও মিডলসব্রোকে চাপে রাখে স্বাগতিকরা। বদলি নেমে আলো কেড়ে নেওয়ার চেষ্টা হামজা চৌধুরীর। মাত্র 13 মিনিটের জন্য নেমেছিলেন মাঠে। ডিফেন্ডার আলফি জোন্স ফাউল করে লাল কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয় মিডলসব্রো। এক ফুটবলার কম নিয়ে লড়াই চালিয়ে যায় অতিথিরা। শেষ দিকে অধিনায়ক আইওলির গোল হতাশ করে লেস্টারকে।